রাইসা তুমি কেঁদো না। তোমার চোখে আমি ভাইয়ার জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। তুমি সত্যি ভাইয়াকে অনেক ভালোবাসো, আমি সেটা বুঝতে পেরেছি। তোমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, ভাইয়াও অবশ্যই বুঝবে। তুমি সফল হবেই। নির্ঝরকে আর বাবা মাকে বোঝানোর দায়িত্ব আমার। তুমি আর কেঁদো না রাইসা, তুমি কোনো চিন্তা করো না। কারো ষড়যন্ত্র সফল হবে না। যে যতই ষড়যন্ত্র করুক না কেন, কেউ আমাদের কাউকে আলাদা করতে পারবে না। মেঘার দিকে তাকিয়ে কথাটা বলল মিথিলা। রাইসার দিকে তাকিয়ে মিথিলা আবার বলল, এবার কান্না থামাও রাইসা। মিথিলা মেঘার দিকে তাকিয়ে মিথিলা বলল, রাইসা আমার না মেঘার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে, তুমি থাকো, আমরা আসছি। তারপর মিথিলা মেঘার হাতটা জোরে চাপ দিয়ে ধরে মেঘাকে টেনে নিয়ে গেল। ভাবি, লাগছে আমার হাতটা, ছাড়ো। আহারে খুব লাগছে বুঝি মেঘা? এই বলে মিথিলা মেঘার হাতটা আরেকটু চাপ দিয়ে ধরে বলল, তুমি অনেক খেলা খেলেছো মেঘা, এবার তোমার খেলা যে শেষ হতে চলেছে মেঘা। বাকি খেলাটা এবার আমি খেলবো। মেঘা হাতটা মুচড়ামুচড়ি করতে করতে বলল, তুমি এসব কি বলছো ভাবি? আমি কিছুই বুঝতে পারছি না। আর আমার হাতটা ছাড়ো, আমার খুব লাগছে। ও আচ্ছা, তুমি কিছুই বুঝতে পারছো না বুঝি? আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তুমি যে দরজার বাইরে থেকে আড়ি পেতে আমাদের কথাগুলো শুনে নির্ঝরের কানে কথাগুলো দিয়েছো, সেটা কিন্তু আমি ভালোই বুঝেছি। এখন মনে হয় আমার কথাটা তুমি স্পষ্ট বুঝতে পেরেছো, তাই না মেঘা? মেঘা আমতা আমতা করে বলল, তুমি এসব কি বলছো ভাবি? আমি কেন দরজার বাইরে থেকে আড়ি পাতবো? চুপ, একদম চুপ। আর একটা কথাও তুমি বলবে না মেঘা। আমি তোমার কি ক্ষতি করেছি মেঘা? কেন তুমি নির্ঝর আর আমার মধ্যে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছো? তোমাকে আমি সাবধান করছি মেঘা, ভুলেও আমার আর নির্ঝরের মধ্যে ঢোকার চেষ্টাও করবে না। মেঘা এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে হা হা করে হেসে দিল। তারপর বলল, ও আচ্ছা, তুমি সব বুঝতে পেরে গেছো। যাক, ভালোই হয়েছে। আমাকে আর আড়াল থেকে কিছুই করতে হবে না। এখন থেকে যা করবো সামনাসামনি। আর হ্যাঁ, নির্ঝর ভাইয়ের কাছ থেকে তোমাকে আমি আলাদা করবই, সেটা আজ হোক বা কাল। প্রস্তুত থেকো তুমি। দাঁড়াও মেঘা, তুমি তো তোমার কথা বলে গেলে, আমার কথাটাও শুনে যাও। নির্ঝর আমার স্বামী, ও ছিল আমার কাছে আর সারা জীবন আমারই থাকবে। ওকে তুমি এই জীবনে কোনো দিনও আমার কাছ থেকে আলাদা করতে পারবে না, আর আমাকেও কখনো নিজের কাছ থেকে আলাদা করতে পারবে না। ও রিয়েলি? চেষ্টা করে দেখতে পারো তোমাদের সম্পর্কটা বাঁচাতে পারো কিনা। আমি তোমার কাছ থেকে নির্ঝরকে ছিনিয়ে নেবই, আর এটা আমার চ্যালেঞ্জ। তুমি যতই চ্যালেঞ্জ করো না কেন মেঘা, আমার প্রতি নির্ঝরের ভালোবাসাটা আমি অনুভব করতে পেরেছি। নির্ঝরের অভিমানের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটা আমি প্রকাশ্যে আনবই। আর এটা আমার চ্যালেঞ্জ। আমার ভালোবাসার জোর কতটা তা তোমাকে আমি দেখিয়ে দিব মেঘা। পারলে তুমি আমাকে আটকিয়ে দেখিয়ে। মেঘা ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। হিংসায় ওর পুরো শরীরও জ্বলে যাচ্ছে। এই মেঘাকে চ্যালেঞ্জ করা? তুই এখনো আমাকে চিনতে পারিসনি মিথিলা। আমি নির্ঝরকে তোর কাছ থেকে ছিনিয়ে নেবই, আর এমনভাবে ছিনিয়ে নেব যে নির্ঝর তোকে ছুঁড়ে ফেলে দেবে। নির্ঝরের জীবন থেকে তুই আউট হয়ে যাবি, আর আমি ইন করব। কথাটা তুই মনে রাখিস মিথিলা। মিথিলা রুমে গিয়ে দেখলো নিচ্ছর তার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। নিচ্ছর রুম থেকে বের হতে যাবে, তখনই মিথিলা নিচ্ছরের সামনে দাঁড়িয়ে পড়ল। দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। নিচ্ছর মিথিলার দিকে তাকিয়ে বলল, আপনার সাথে আমার কোনো রকম কোনো কথা নেই, আমার পথ ছাড়ুন। এই বলে নিচ্ছর মিথিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে বের হতে যাচ্ছিল। তখনই পিছন থেকে মিথিলা বলল, আপনি কি চান আপনার বোন রাইসার ক্ষতি হয়ে যাক? যদি আপনি সেটাই চান তাহলে রাইসাকে নিয়ে আপনি চলে যান, আমার আর কিছুই বলার নেই। মিথিলার বলা কথা শুনে এক পাও আগাতে পারল না নিচ্ছর। মিথিলার দিকে ফিরে বলল, আপনি কি বলতে চান? আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, রাইসা আপনাকে অনেক বেশি ভালোবাসে। আমি রাইসার চোখে ভাইয়ার জন্য অনেক বেশি ভালোবাসা দেখেছি। আপনি যদি এই মুহূর্তে রাইসাকে জোর জবরদস্তি করেন তাহলে রাইসা নিজের ক্ষতি করে দেবে। কি বলতে চাইছেন আপনি? স্পষ্ট করে বলুন। ঘটনাটা ঠিক কী হয়েছে সেটা আপনার আমার কাছ থেকে একবার জানা উচিত ছিল, আর আপনি তা না করে যা ইচ্ছা তাই বলেছেন। কোনো কিছু সম্পূর্ণ না জেনে শুধুমাত্র শোনা কথার ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। দেখুন, আপনার এত কথা শোনার মতো ইচ্ছা আমার নেই।
আপনি নিজের জেদ বজায় রাখার জন্য যদি আপনার বোনের ক্ষতি চান, তাহলে রাইসাকে আপনি এখান থেকে নিয়ে চলে যান আর রাইসাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিন। এতে করে রাইসার ক্ষতি ছাড়া ভালো কখনোই হবে না। আপনার মতো আমিও কথাটা যখন শুনেছিলাম, আমিও রাইসাকে শাসন করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি রাইসা ভাইয়াকে এতটা ভালোবাসে। আমি রাইসার কোনো রকম ব্রেন ওয়াশ করিনি। রাইসা আপনার কাছে যতটা আপন, আমার কাছে ঠিক ততটাই আপন। রাইসাকে আপনি যতটা ভালোবাসেন, ঠিক আমিও ততটাই রাইসাকে ভালোবাসি। আরেকটা কথা, আপনি যদি রাইসার ভালো চান, তাহলে আপনি রাইসার ভালোবাসাটাকে মেনে নিন। বাবা আর মাকে আপনি যদি বুঝিয়ে বলেন, তারা অবশ্যই বুঝবে। ভাইয়া আর বাবা মাকে বোঝানোর দায়িত্ব আমার। রাইসার ভালোবাসাটাকে মেনে নিন। এছাড়া আমার আর কোনো কিছু বলার নেই আপনাকে, বাকিটা আপনার ইচ্ছা। আর হ্যাঁ, আসল ঘটনাটা ঠিক কী তা সেটা নিজে থেকে বুঝে নেবেন। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যারা কাছের মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু তারা আসলে আমাদের ভালো চায় না, ক্ষতি ছাড়া। এই বলে মিথিলা রুম থেকে চলে গেল। মিথিলার কথাগুলো নির্ঝরকে খুব ভাবাচ্ছে। নির্ঝর কি সত্যি ভুল কিছু করেছে? নির্ঝর কি আবারও মিথিলাকে ভুল বুঝলো? রাইসা নির্ঝরের অনেক আদরের। রাইসার কোনো কিছু হয়ে গেলে নির্ঝর কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবে না। কতগুলো ভাবতে ভাবতে রাইসার কাছে গেল নির্ঝর। গিয়ে দেখলো রাইসা হাঁটুতে মুখ গুজে বসে আছে। নির্ঝর রাইসার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল। রাইসা মাথা তুলে দেখলো নির্ঝর। রাইসার সাথে সাথে চোখ মুখ মুছে বলল, ভাইয়া তুমি? নির্ঝর বুঝতে পারলো রাইসা কাঁদছিল। নির্ঝর রাইসার দিকে তাকিয়ে বলল, রাইসা, আমাকে সত্যি করে একটা কথা বলো তো। কি ভাইয়া? তুই কি সত্যি মায়ানকে ভালোবাসিস, নাকি মিথিলা তোর মাথায় এসব ঢুকিয়েছে? তুমি ভাবিকে ভুল বুঝছো ভাইয়া। ভাবিকে আমি মায়ান ভাইয়ার কথা বলেছিলাম, কিন্তু ভাবির সাথে আগেই আমাকে শাসন করেছে। আমাকে বলেছে এই বিষয়ে যেন কারোর সাথে কথা না বলি, মায়ান ভাইয়ার বিষয়টা যেন আমি ভুলে যাই। তুমি বিশ্বাস করো ভাইয়া, এখানে ভাবির কোনো দোষ নেই। ভাবি আমাকে কিছু শিখিয়েও দেয়নি। আমি মায়ানকে মন থেকে ভালোবাসি ভাইয়া, আর আমি যে মায়ানকে ভালোবাসি এটা মায়ান জানতো না ভাইয়া। আমি বলার পরেই মায়ান জানতে পেরেছে। কিন্তু রাইসা, তুই কি জানিস মায়ানের একটা অতীত আছে? হ্যাঁ, রাইসা ভাবে আমাকে কিছুটা বলেছে, কিন্তু সম্পূর্ণটা বলেনি। মায়ান যতই অতীত থাকুক ভাইয়া, মায়ানকে আমি সত্যি মনে প্রাণী চাই। আর মায়ান সম্পূর্ণ অতীত আমি ভুলিয়ে দিব। আমার জন্য মায়ানের মনে আমি জায়গা করে নেবই ভাইয়া। নির্ঝর রাইসার কথা শুনে বুঝতে পারলো রাইসা সত্যিই মায়ানকে খুব ভালোবাসে। মায়ান হয়তোবা সত্যি জানতো না রাইসার মনের কথা। এখানে মিথিলার কোনো হাত নেই। নির্ঝর মিথিলাকে শুধু শুধু ভুল বুঝেছে। পরক্ষণে নির্ঝর আবার ভাবলো, মেঘার বলা কথার সাথে রাইসার আর মিথিলার কথার কোনো মিল নেই। তবে কি মেঘা নির্ঝরকে মিথ্যা বলেছে? কিন্তু কেন? মেঘা কেন নির্ঝরকে সঠিক ঘটনাটা না বলে ঘটনাকে এত ঘুরিয়ে পিছিয়ে বলল বুঝতে পারছে না নির্ঝর। মেঘার এই একটা ঘুরিয়ে পেঁচিয়ে বলার জন্য মিথিলাকে চরমভাবে ভুল বুঝেছিল নির্ঝর। নির্ঝরের খুব কষ্ট হচ্ছে মিথিলার জন্য, খুব গিল্টি ফিল হচ্ছে নির্ঝরের কাছে। নির্ঝরের এতটা রাগারাগি করা ঠিক হয়নি মিথিলার সাথে। নির্ঝর জানে মিথিলা খুব চাপা স্বভাবের মেয়ে। হাজার কষ্ট হলেও, হাজার অভিমান হলেও কখনো বুঝতে দেবে না নির্ঝরকে। তাই মিথিলাকে নির্ঝরের সরি বলতে হবে। তাই তাড়াতাড়ি করে মিথিলা কাছে গেল নির্ঝর। রুমে গিয়ে দেখলো মিথিলা নেই। এদিক ওদিক মিথিলাকে খুঁজে না পেয়ে নির্ঝর ছাদে গেল। দেখলো মিথিলা ছাদে দাঁড়িয়ে আছে। নির্ঝর যেন স্বস্তি খুঁজে পেল। মিথিলাকে পিছন থেকে ডাক দিল নির্ঝর। এই যে শুনছেন? মিথিলা পিছন ফিরে তাকালো। হ্যাঁ বলুন, কিছু বলবেন? আই অ্যাম সরি। জুতো মেরে গরুদান করতে এসছেন? প্লিজ এইভাবে বলবেন না। আই অ্যাম ভেরি ভেরি সরি। এখনও মন খারাপ করে থাকবেন? আমার সরিটা কি অ্যাকসেপ্ট করা যায় না প্লিজ? আমার কি আবার মন আছে যে খারাপ হবে? আর আমার মতো একটা মেয়ে তো আপনার যোগ্য নয়। তাহলে আপনার সরি অ্যাকসেপ্ট করার মতো কোনো যোগ্যতা কি আমার আছে? নির্ঝর সাথে সাথে মিথিলার হাত ধরে পড়ল। সরি বললাম তো প্লিজ। মানুষ মাত্রই তো ভুল হয় বলুন। আর এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। ঘটনা হয়েছিল এক, আর আমি শুনেছি আর এক। আমি বুঝতে পারিনি রাইসা মায়ানকে এতটা ভালোবাসে। ওকে,
এবার থেকে কোনো কিছু শুনলে সেটা যাচাই বাছাই করার চেষ্টা করবেন। ওকে ডান। এদিকে মেঘা নির্ঝরকে না পেয়ে খুঁজতে খুঁজতে ছাদে এসে দেখলো নির্ঝর আর মিথিলা দুজন হাসাহাসি করছে। মেঘা এই দৃশ্য দেখে সহ্য করতে পারছে না। তাহলে কি মিথিলা ওর চ্যালেঞ্জ জিতে যাবে আর আমি হেরে যাব? নির্ঝরকে কি আমি কোনোদিনও আমার লাইফে পাবো না? না না, এ হতে পারে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো ভাবলো মেঘা। মিথিলা নির্ঝরকে বলে উঠল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলুন। তখন আপনি আমাকে একটা সুযোগ দেওয়ার কথা বলছিলেন। কিসের সুযোগ আমি ঠিক বুঝতে পারিনি আপনার কথাটা। নির্ঝর মিথিলার কথাটা শুনে একদম অবাক হয়ে গেল। নির্ঝর মনে মনে ভাবল, মিথিলা কি বলছে এসব? ও কি আমার কথা বুঝতে পারছে না নাকি বুঝতে চাইছে না? মেঘা ওদের মধ্যে এসব কথা শুনে মেঘার ঘাম ছুটে গেল। মেঘা ভাবল, না না, ওদেরকে আর এসব কথা আগাতে দেওয়া যাবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাকে এখনই কিছু একটা করতে হবে। নির্ঝর মিথিলাকে কিছু বলতে যাবে তখনই মেঘার চিৎকার শুনতে পেল। নির্ঝর আর মিথিলা সিঁড়ির কাছে যেয়ে দেখলো মেঘা সিঁড়ির উপর বসে বসে পা ধরে উ আ করছে। নির্ঝর মেঘাকে জিজ্ঞেস করলো, কিরে মেঘা, তুই এখানে কি করছিস? আর তোর পায়ে কি হয়েছে? আসলে নির্ঝর ভাইয়া, তুমি বললে না আজকে চলে যাবে, তাই সব কিছু গোছগাছ করে তোমাকে রুমে রাখতে গিয়েছিলাম। কিন্তু তোমাকে রুমে না পেয়ে ভাবলাম তুমি ছাদে আছো, তাই তোমার কাছে ছাদে আসতে গিয়ে পা মুচকে পড়ে গেছি। পায়ে খুব ব্যথা পেয়েছি ভাইয়া, একদম উঠতে পারছি না। তারপর অভিনয় করে কাঁদতে লাগলো মেঘা। না মেঘা, আমরা আরও কয়েকদিন এখানে থাকবো। মিথিলারও হাতটা সম্পূর্ণ ভালো হয়নি, আর রাইসার মনটাও ভালো নেই। এর মধ্যে মিথিলার হাতটাও ভালো হয়ে যাবে আর রাইসার মনটাও ভালো হয়ে যাবে। ওখানে তো মামা মামি একা আছে, এতদিন কি এখানে থাকা ঠিক হবে বলো নির্ঝর ভাইয়া? আমি মাকে ফোন দিয়ে বুঝিয়ে বলবো। রাইসার মন তো বাড়িতে গিয়েও ভালো করা যাবে, আর ভাবি এখানে না হয় থাকো, সুস্থ হয়ে বাড়ি চলে যাবে। মেঘার কথা শুনে মিথিলা বুঝতে পারল মেঘা সম্পূর্ণ অভিনয় করছে, তাই মিথিলা নির্ঝরকে বলল, আচ্ছা শুনুন, আপনি একটা কাজ করুন। মেঘা যেহেতু বাসায় যেতে চাইছে, আপনি ওদের আপনি ওদের কাউকে আসতে বলুন। এসে মেঘাকে এখান থেকে ওদের বাসায় নিয়ে যেতে বলুন। যেহেতু বেচারি পায়ে ব্যথা পেয়েছে, বাবা মায়ের কাছে থাকলে হয়তো বা ব্যথাটা তাড়াতাড়ি সেরে যাবে, তাই না মেঘা? কথাটা বলে একটা মুচকি হাসি দিল মিথিলা। মেঘা মিথিলার কথা শুনে ভাবল, চাইলাম এক আর হলো আরেক। না না, কিছুতেই বাসায় যাওয়া যাবে না। না না ভাবি, ঠিক আছে, আমি এখানেই থাকবো, সমস্যা নেই কোনো। ভাইয়া, তোমার যে কদিন ইচ্ছা তোমরা থাকো, আমিও থাকবো। মিথিলা মনে মনে বলল, ঠিকই ধরেছি মেঘা, তুমি চলো ডালে ডালে আর আমি পাতায় পাতায়। নির্ঝরকে তো তুমি কোনো দিন পাবে না, উল্টো তুমি হেনস্থা হবে প্রতিনিয়ত। মেঘা বলল, আমি খুব পায়ে ব্যথা পেয়েছি, আমি সিঁড়ি থেকে নামবো কিভাবে? ভাইয়া, আমি তো হাঁটতেই পারছি না। আচ্ছা দেখি তোর পায়ে কি হয়েছে। তখনই মেঘা বলে উঠল, না না ভাইয়া, তুমি কেন আমার পায়ে হাত দেবে? তুমি আমার থেকে কত বড়, তুমি কি আমার পায়ে হাত দিতে পারো? আর তুমি আমার পায়ে হাত দেবে এটা কেমন দেখায় বলো? নির্ঝর ভাইয়া, তোমার স্থান তো আমার অন্তরে। কথাটা মনে মনে বলল মেঘা। মিথিলার দিকে তাকিয়ে মেঘা বলল, ভাবি, তুমি কি আমার পায়ের আঙুলগুলো একটু টেনে দেবে? তাহলে হয়তো একটু পায়ের ব্যথাটা কমতো। এই মেঘা, তুই এসব কি বলছিস? ও আচ্ছা, এই ব্যাপার, দাঁড়াও দেখাচ্ছি মজা। আচ্ছা সমস্যা নেই, মেঘা যখন এত করে চাইছে, আমি না হয় আঙুলগুলো একটু টেনেই নেই, কি বলো মেঘা? মেঘা, তোমাকে দিয়ে যদি আমি আমার পা না ধরিয়েছি তাহলে আমার নাম মিথিলা নয়। মেঘার দিকে তাকিয়ে কথাটা ভাবলো মিথিলা। তারপর মিথিলা মেঘার কাছে গেল তার পায়ের আঙুল টানার জন্য। দেখেছো তোমার জায়গাটা ঠিক কোথায় মিথিলা ভাবি? ফিসফিসে মিথিলাকে কথাটা বলল মেঘা। ও আচ্ছা, তাই বুঝি। ওকে, দেখা যাক কার জায়গা ঠিক কোথায়। এই বলে মেঘার পায়ের আঙ্গুল ধরে সজোরে একটা টান দিল মেঘা। ওমাগো করে উঠল। কি রে মেঘা, তোর কি হলো? আরে ও কিছু না, একটু পায়ে ব্যথা পেয়েছে তো, কিছুক্ষণ আঙুল ধরে টানলেই ঠিক হয়ে যাবে, তাই না মেঘা? মেঘার দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে বলল,
কি কেমন লাগছে মেঘা? দেখি তো মেঘা, তোমার আর কোথায় কোথায় ব্যথা লেগেছে? এই বলে মেঘার পায়ে সজোরে একটা চাপ দিল মিথিলা। মেঘা আবারও মাগুক করে উঠল। এই মেঘা, তোর সমস্যাটা কী রে? পায়ে ব্যথা পেয়েছিস, একটু ব্যথা তো লাগবেই। চুপ করে থাকতে পারছিস না? মুখটা বন্ধ করে থাক। মেঘা মিথিলার দিকে তাকিয়ে মনে মনে বলল, কি দরজার মেয়ে রে বাবা। আস্তে আস্তেই আরাম লাগবে, তাই না মেঘা? মিথিলা মিটিমিটি হাসছে। মিথিলা আরো জোরে জোরে আঙ্গুল টানতে লাগলো মেঘার। ও ভাবি গো, আমার আর লাগবে না ভাবি, আমার পা ভালো হয়ে গেছে প্লিজ। এমা, তাই বললে কি হয় মেঘা? তুমি আমাদের বাড়ির মেহমান, তুমি পায়ে ব্যথা নিয়ে বাসায় যাবে তা তো হয় না। তোমার পা আমি ভালো করেই ছাড়বো। দেখি দাও তো পাটা। ভাবি আমি তোমার হাতে ধরি, পায়ে ধরি। ভাবি আর লাগবে না, আমার পা ভালো হয়ে গেছে ভাবি। মিথিলা ফিসফিসিয়ে মেঘার কানে কানে বলল, দেখেছো তো মেঘা, কার জায়গাটা ঠিক কোথায়? যদি আমার পেছনে আর ভুলেও আর লাগতে আসো, এর থেকেও না আরো করুণ অবস্থা করব তোমার, কথাটা মনে রেখো। আর হ্যাঁ, ভুলেও নির্ঝরের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টাও করবে না। নির্ঝর শুধুমাত্র আমার, বুঝতে পেরেছো? এবার তুমি বুঝবে। মিথিলা ওয়েট করো। মিথিলা আস্তে আস্তে দাঁড়ানোর ভান করলো, এমন ভাব করলো যে মিথিলা দাঁড়াতেই পারছে না। দেখো না নির্ঝর ভাইয়া, আমি তো দাঁড়াতেই পারছি না, কি করে নিচে নামবো বুঝতেই পারছি না। আচ্ছা দাঁড়া, আমি তোকে ধরে নিয়ে নামিয়ে দিচ্ছি। এখনো তোমার শিক্ষা হয়নি মেঘা? দাঁড়াও, এক্ষুনি তোমার ব্যবস্থা আমি করছি। নির্ঝরের হাত ধরে নামার প্ল্যানিং করা না, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে মিথিলা বলে উঠল, মেঘা তেলাপোকা তেলাপোকা। সাথে সাথেই মেঘা তাড়াতাড়ি লাফ দিয়ে সিঁড়ি থেকে কিছুটা নিচে নেমে গিয়ে বলল, কই কই তেলাপোকা? নিজ তো পুরো অবাক হয়ে গেল মেঘার এই কাণ্ড দেখে। কী রে মেঘা, তোর না পায়ে ব্যথা? তাহলে সিঁড়ি থেকে নামলি কি করে? মিথিলা যেন হাসি আর কিছুতেই থামিয়ে রাখতে পারছে না, তাও হাসিটা অনেক কষ্টে থামিয়ে রেখে বলল, এ কি মেঘা, তোমার পা ভালো হয়ে গেল? মেঘা বুঝতে পারলো মিথিলা মেঘাকে দারুণভাবে বোকা বানিয়েছে। মেঘা কি বলবে বুঝতে পারছে না। মেঘা পরিস্থিতিটা সামলে নেবার জন্য বলল, না আসলে ভাইয়া, তেলাপোকা আমি খুব ভয় পাই তো, তাই তেলাপোকার কথা শুনি আমার পা ভালো হয়ে গেছে। তেলাপোকার কথা শুনেই পা ভালো হয়ে গেল স্ট্রেন্স? আচ্ছা যাক, ভালো হয়েছে, তোর পাটা ভালো হয়েছে। চল আমরা নিচে যাই, অনেকক্ষণ যাবৎ ছাদে আছি, সবাই খোঁজাখুঁজি করবে। আপনি যান, আমি মেঘাকে নিয়ে আসছি। বলা তো যায় না, যদি আবার পড়ে যায় মেঘা। নির্ঝর ওকে বলে নির্ঝর নিচে নেমে গেল। মিথিলা আর হাসি আটকে রাখতে পারল না, জোরে জোরে হেসে দিয়ে মেঘাকে বলল, মেঘা, প্ল্যানিং সাজাতে হলে না একটু শক্তপোক্ত প্ল্যানিং সাজাতে হয়। তোমার মতো না এই রকম 2-4টা মেঘাকে কি করে সোজা করতে হয় তাই মিথিলা ভালো মতোই জানে। তোমাকে আমি আবারও সাবধান করছি মেঘা, আমার আর নিঝড়ের মাঝখানে আসার চেষ্টাও করবে না, তাহলে ঠিক এইভাবেই পদে পদে তোমাকে অপদস্থ হতে হবে। মেঘার দিকে আঙুল তুলে শাসিয়ে কথাগুলো বলল মিথিলা। মেঘা একটু তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তাই নাকি? প্রথম গেমটাতে না হয় হেরে গেলাম, এর পরের গেমগুলোর জন্য প্রস্তুত থেকো। একটা কথা মনে রেখো, প্রতিপক্ষকে কখনো দুর্বল ভেব না। আমি যখন তোমার সাথে চ্যালেঞ্জে নেমেছি, এই চ্যালেঞ্জ আমি জিতবই মিথিলা, তুমি আমাকে আটকাতে পারবে না। চেষ্টা করে দেখতে পারো, হয়তো তুমি ছলনা দিয়ে অনেক দূর আগাতে পারবে মেঘা, কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে নির্ঝরকে আটকে রাখবো। তোমার ছলনা আমার ভালোবাসার কাছে টিকতে পারবে না। আর শোনো মেঘা, যেই দিন নির্ঝর আর বাড়ির সবাই তোমার এই নোংরা খেলাগুলোকে বুঝতে পারবে, সেদিন তুমি কিন্তু পালাবার পথ খুঁজে পাবে না মেঘা। তাই এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও মেঘা। এই বলে মিথিলা চলে গেল। মিথিলা চলে যেতেই মেঘা মনে মনে ভাবল, না, আমাকে আরো খুব শক্তপোক্তভাবে মাঠে নামতে হবে। মিথিলাকে এভাবে হারানো যাবে না, খুব ভেবে চিন্তে আগাতে হবে। এদিকে মাইন রাইসার মুখ থেকে কথাটা শোনার পর থেকেই রুমের দরজা বন্ধ করে বসে আছে। মাইনের মা অনেকবার রুমের দরজা ধাক্কানোর পরও রুমের দরজা খুলছে না মায়ান।
মাইন শুধু ভাবছে অথৈকে ছাড়া আর দ্বিতীয় কাউকে মাইনের জীবনে কোনোদিনও ভাবতে পারবে না মাইন। অথৈ এই পৃথিবীতে নেই, তাতে কি হয়েছে? অথৈর ভালোবাসা এখনো পর্যন্ত মাইনের মনে গেঁথে আছে। অথৈ মাইনের মনে ছিল, আছে আর সারা জীবন ধরে থাকবে। সেই জায়গা মাইন আর অন্য কাউকে বসাতে পারবে না। মাইনের মা আর কোনো উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে মিথিলার কাছে গেল। মিথিলা তার মাকে দেখে বলল, কি হয়েছে মা তোমার? তুমি কাঁদছো কেন? মায়ান যে সেই দরজা লাগিয়েছে, এতবার দরজা ধাক্কালাম, মায়ান যে কিছুতেই দরজা খুলছে না রে মিথিলা। তুই একটু দেখ না মা, মায়ান দরজা খুলে কিনা। ঠিক আছে মা, তুমি টেনশন করো না, আমি দেখছি। এই বলে মিথিলা রাইসার রুমের দিকে গেল। মিথিলা রাইসার কাছে গিয়ে বলল, রাইসা, তোমাকে আজকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা মানে ভাবি? এসো আমার সাথে বলছি। এই বলে মিথিলা রাইসার হাত ধরে মাইনের রুমের সামনে নিয়ে গেল। তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে ভাবি? এখানেই তোমার পরীক্ষা দিতে হবে। মানে ভাবি? ভাইয়া তোমার মুখ থেকে কথাটা শোনার পর থেকে দরজা লাগিয়ে রুমে বসে আছে। মা অনেকবার ভাইয়াকে ডাকার পরেও ভাইয়া রুমের দরজা খুলেনি। ভাইয়া কখনো কোনো বিষয়ে রাগ বা অভিমান করলে আমরা কেউ তা ভাঙাতে পারতাম না। সেই রাগ বা অভিমান একমাত্র অথৈ ভাবি ছাড়া কেউ ভাঙাতে পারতো না। তাই আজ তোমার কঠিন পরীক্ষা রাইসা। তোমাকে তোমার ভালোবাসার পরীক্ষায় আজকে জিততে হবে রাইসা। আমি কি পারবো ভাবি? তোমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে ভাইয়ার প্রতি, তাহলে আমার বিশ্বাস ভাইয়া তোমার ডাকে সাড়া না দিয়ে কিছুতেই থাকতে পারবে না। হঠাৎ রাইসা তাকিয়ে দেখল নিচ্ছর মিথিলার পিছনে দাঁড়িয়ে আছে। ভাবি, ভাইয়া তোমার পিছনে। নিচ্ছরকে দেখে রাইসা আর মিথিলা কিছুটা ভয় পেয়ে গেল। নিচ্ছরকে দেখে মিথিলা আর রাইসা দুজনেই ভয় পেয়ে গেল। মিথিলা নিচ্ছরকে বলল, দেখুন এখানে রাইসার কোনো দোষ নেই, আমি রাইসাকে এখানে নিয়ে এসেছি, প্লিজ আপনি রাইসাকে কিছু বলবেন না। নিচ্ছর মিথিলার কথার কোনো উত্তর না দিয়ে রাইসার কাছে গিয়ে নিচ্ছর দুই হাতে রাইসার গাল ধরে বলল, দাঁড়িয়ে আছিস কেন রাইসা? মায়ানকে ডাক। তোর ভালোবাসার পরীক্ষায় যে আজকে তোকে জিততেই হবে রাইসা। মিথিলা আর রাইসা চরমভাবে অবাক হয়ে গেল নিচ্ছরের কথা শুনে। কিরে রাইসা, কি ভাবছিস? তোর ভাইটা এতটাও খারাপ নয় যে তোর ভালোবাসাটা বুঝতে পারবে না। নিচ্ছরের কথা শুনে রাইসা কান্না করে দিল। নিচ্ছর রাইসার চোখের পানি মুছে দিয়ে বলল, এই বোকা মেয়ে, কাঁদছিস কেন? আমি তোর চোখের পানি নই, আমি তোর খুশি দেখতে চাই। আমি চাই তুই সব সময় হাসি খুশি থাক। তুই মায়ানকে তোর মনের সম্পূর্ণ ভালোবাসা উজাড় করে দিয়ে ডাক রাইসা। আমার বিশ্বাস তোর ডাকে মায়ান কিছুতেই সাড়া না দিয়ে থাকতে পারবে না, কারণ সত্যিকারের ভালোবাসার কাছ থেকে মানুষ কোনোদিন দূরে সরে থাকতে পারে না। যেমন আমি মিথিলার কাছ থেকে অনেক অভিমানের পরেও দূরে সরে থাকতে পারিনি। মনে মনে কথাটা বলে মিথিলার দিকে তাকালো নিচ্ছর। মিথিলাও নিচ্ছরের দিকে তাকালো। নিচ্ছর মিথিলার চোখের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি যে তোমার ওই চোখের মায়ায় অনেক দিন আগেই পড়ে গেছি মিথিলা। তুমি আমার মনে লুকিয়ে থাকা ভালোবাসা, অভিমানের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা আজ বুঝতে পারোনি মিথিলা। মিথিলা ও নিচ্ছরের দিকে তাকিয়ে মনে মনে বলল, খুব ভালোবাসি আপনাকে। আমি জানি আপনিও আমাকে অনেক পরিমাণে ভালোবাসেন, শুধু আপনার মনে জমে থাকা অভিমানগুলো তা প্রকাশ করতে দিচ্ছে না। আমি আমার ভালোবাসা দিয়ে আপনার মনের অভিশাপগুলো সব মুছে দিব, কথা দিলাম। দুজনের কথাগুলো ভাবতে ভাবতে দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মিথিলা বলল রাইসাকে, বলল, রাইসা তুমি থাকো, আমরা আড়ালে যাচ্ছি। আমাদের সামনে হয়তো বা ভাইয়া তোমার সাথে কথা বলতে আনইজি ফিল করবে। আমরা কাছাকাছি আছি, প্রয়োজন হলে আমাদেরকে ডাক দিও, কেমন? এই বলে নিচ্ছর আর মিথিলা কিছুটা আড়ালে চলে গেল। রাইসা মাইনকে ডাকা শুরু করলো, শুনছেন? আমি রাইসা, দরজাটা খুলুন না প্লিজ। রাইসার কথা শুনে মাইনের বুকের ভেতরটা কেঁপে উঠল। মাইন দরজার দিকে তাকালো। মাইন ভাবছে, এতক্ষণ মা ডাকলো, আমার এমন লাগেনি, অথচ রাইসার একটা ডাকে কেন আমার মনের মধ্যে এমন অস্থির অস্থির লাগছে। রাইসা আবারও ডাকলো, আচ্ছা ঠিক আছে, আপনার যদি আমাকে কষ্ট দিতে ভালো লাগে
থাকে তাহলে আপনার দরজা খুলতে হবে না। আপনি দরজা না খোলা পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আমার যতই কষ্ট হোক না কেন, আপনার জন্য আমি সব কিছু করতে পারবো, কিন্তু আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, কারণ আপনাকে আমি খুব ভালোবাসি, খুব। আপনি আমাকে যতই কষ্ট দেন না কেন, আমি চিৎকার করে বারবার বলবো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। রাইসার প্রত্যেকটা কথা মায়ের হৃদয়ে গিয়ে আঘাত করছে। মায়নার রাইসার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারল না। মাইন দরজা খুলে দিল। মাইনকে দরজা খুলতে দেখে মিথিলা আর নিঝর অবাক হয়ে গেল। রাইসা মাইনকে জড়িয়ে ধরলো আর বলল, বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, অনেক বেশি ভালোবাসি তোমাকে। মাইন রাইসাকে দূরে সরিয়ে দিয়ে বলল, দেখো রাইসা, বাড়াবাড়ির একটা সীমা আছে। তুমি কান খুলে শুনে রাখো, আমার জীবনে আর মনে ঐথ ছাড়া দ্বিতীয় কারোর কোনো জায়গা নেই। অথই আপনার অতীত আর আমি আপনার বর্তমান। আমি অথই আপুর প্রতি আপনার ভালোবাসাটাকে যথেষ্ট সম্মান করি, সারা জীবন সম্মান করব। রাইসা, তুমি বোঝার চেষ্টা করো। আমি আমার মনে তোমাকে একটুও জায়গা দিতে পারবো না, কারণ আমার সম্পূর্ণ মন জুড়ে একমাত্র ঐথ আছে। আমি আমার ভালোবাসা দিয়ে সেই জায়গাটা আমার নিজের করে নেব। আর আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। যদি ভালো না বাসতেন তাহলে আমারটাকে সাড়া দিয়ে আপনি কখনোই দরজা খুলতেন না। আমি তোমাকে ভালোবাসি না রাইসা, তুমি ভুল ভাবছো। ঠিক আছে, আপনি একবার আমার চোখের দিকে তাকিয়ে বলুন, আপনি আমাকে ভালোবাসেন না? যদি আপনার কথা, আমি আপনার কথা মেনে নেব। আমি তোমাকে ভালোবাসি না, তুমি এখান থেকে চলে যাও রাইসা। আমি শুধু ঐথিকে ভালোবাসি, ঐথি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই আমার জীবনে। ঠিক আছে, আপনি এই কথাটাই আমার চোখের দিকে তাকিয়ে বলুন, আমি মেনে নেব। মাইন রাইসার চোখের দিকে তাকালো, কিন্তু কেন যেন রাইসাকে ভালোবাসে না এই কথাটা বলতে পারলো না। তাই মাইন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে গেল। আমি জানি মায়ান, তুমিও আমাকে ভালোবাসো। মায়ান, তুমি যতই আমাকে দূরে সরিয়ে রাখো না কেন, আমি তোমার মন জয় করেই ছাড়বো। এইটা আমার ভালোবাসার চ্যালেঞ্জ। নির্ঝর আর মিথিলা রাইসার কাছে এলো। রাইসা, তুমি মিরাক্কেল করে দিয়েছো। ভাইয়া যখন রাগ আর অভিমান করে এভাবে দরজা লাগিয়ে রাখতো, একমাত্র অথই ভাবি ছাড়া আর কেউ ভাইয়াকে দিয়ে দরজা খোলাতে পারতো না। আমি বিশ্বাস করি রাইসা, ভাইয়া তোমার ভালোবাসার ডাকে সাড়া দেবেই, কারণ তোমার প্রতি ভাইয়ার একটা ফিলিংস কাজ করে। কিন্তু ভাইয়া অথই ভাবিকে ভুলতে পারছে না বলেই তোমার ডাকে সাড়া দিতে পারছে না। আচ্ছা ভাবি, অথই নেই কেন? কোথায় গেছে অথই? মিথিলা জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অথই ভাবি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে রাইসা। কথাটা বলেই মিথিলা কেঁদে দিল। ভাবি প্লিজ কেঁদো না, আমি বুঝতে পারছি তোমরা সবাই অথইকে অনেক ভালোবাসতে। অথই ভাবি এমন একজন মানুষ ছিল, তাকে ভালো না বেসে থাকা যেত না রাইসা। ভাবি আমাকে সব একটু খুলে বলো না ভাবি, আমার খুব জানতে ইচ্ছে করছে। শুনবে তুমি? রাইসা মিথিলার হাত ধরে বলল, ভাবি একটা মানুষ পৃথিবীতে না থাকলেও যে তাকে এতটা পরিমাণ ভালোবাসা চায়, তার স্মৃতি হৃদয়ের মধ্যে আগলে রাখা যায়, তা আমি মায়ানকে না দেখলে কিছুতেই বুঝতে পারতাম না ভাবি। আজ নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে ভাবি। মায়ানের মতো এমন একজন মানুষকে আমি ভালোবাসতে পেরেছি বলে সত্যিই আমি অনেক লাকি ভাবি। মায়ান যে মানুষটাকে এখনও এত ভালোবাসে, আমার খুব সেই অথয়ের কথা জানতে ইচ্ছে করছে। কি দরকার রাইসা সেই কষ্টের মুহূর্তগুলো, কষ্টের স্মৃতিগুলোকে আবার মনে করার? প্লিজ ভাবি আমাকে বলো না ভাবি, আমি জানতে চাই। আমি যেন অথয়ের থেকেও অনেক বেশি মায়ানকে ভালোবাসতে পারি। শোনো তাহলে, অথই ভাবি আর ভাইয়ার রিলেশনের বিয়ে ছিল। অথই ভাবি আর ভাইয়া দুজনকে প্রচণ্ড রকমের ভালোবাসতো। অথই ভাবি এই সংসারটাকে নিজের মতো করে আপন করে নিয়েছিল। বাবা মা আর আমাকে সব সময় আগলে রাখতো। আমাদের সংসারে সুখের চাবি ছিল অথই ভাবি। সারাক্ষণ হইচই করে মাতিয়ে রাখতো আমাদের পুরো বাড়িটাকে। অথই ভাবিকে দেখলে কেউ বুঝতেই পারতো না যে ভাবি এই বাড়ির বউ। আমাদের এত সুখের সংসারে অনেক বড় সুখবর আসলো ভাইয়ার বিয়ের 6 মাস পর। ভাইয়ার অনেক বড় একটা কোম্পানিতে চাকরি হলো। ভাবি কনসিভ করলো। এই সংসারের সুখের যেন কোনো অভাবই ছিল না। কিন্তু সেই সুখ আমার ভাইয়ের কপালে আর আমাদের সংসারে বেশি দিন স্থায়ী হলো না। ভাবি তখন 9 মাসের অন্তঃসত্ত্বা ছিল।
ভাবিকে নিয়ে ভাইয়া ডক্টরের কাছে গিয়েছিল। ভাইয়া আর ভাবি ডক্টর দেখিয়ে বাসায় আসছিল। ভাইয়া ফোনে কথা বলছিল আর ভাবি রাস্তা পার হচ্ছিল। তখনই একটা গাড়ি এসে ভাবিকে ধাক্কা দেয়। ভাবি গুরুতরভাবে আহত হলো। ভাবিকে হসপিটালে নেয়ার সাথে সাথে আইসিইউতে শিফট করা হয়েছিল। আমরা খবর পেয়ে হসপিটালে ছুটে গিয়েছিলাম, কিন্তু কখনো ভাবতেই পারিনি যে ভাবিকে আর জীবিত অবস্থায় আমাদের কাছে ফেরত পাবো না। ভাবি প্রায় কয়েক ঘন্টার জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জীবনের কাছে হেরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। অনেক চেষ্টা করেও ভাবিকে বা বাচ্চাটাকে কেউই আমরা বাঁচাতে পারিনি। জানো রাইসা, আমার ভাবির ফুটফুটে পুতুলের মতো একটা মেয়ে হয়েছিল, একদম ভাইয়ার মতো হয়েছিল দেখতে। যখন ভাবির মেয়ের লাশটা বের করা হয়েছিল, আমাদের বুকের পাঁজর ভেঙে চৌচির হয়ে যাচ্ছিল। ভাইয়া পাগলের মতো খালি ভাবির লাশ আর বাচ্চাটার লাশ ধরে চিৎকার করছিল। সেই করুণ দৃশ্যের কথা আমি আজও ভুলতে পারি না রাইসা। আমার ভাইটা প্রায় মানসিক রোগী হয়ে গেছিল। অনেক কষ্টে, অনেক সাধনার পরে আমার ভাইটাকে স্বাভাবিক করতে পেরেছি। জানো রাইসা, অনেকগুলো বছর আমি অথই ভাবির সেই আদর, ভালোবাসার স্নেহ থেকে বঞ্চিত। খুব ইচ্ছে করে একবার যদি অথই ভাবিকে আবার আগের মতো জড়িয়ে ধরতে পারতাম, কিন্তু ভাবি তো আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। কথাগুলো বলে অঝরে কেঁদে দিল মিথিলা। নির্ঝর মিথিলার মাথাটা তার বুকের সাথে মিশিয়ে নিল। মিথিলার মাথায় হাত দিয়ে পড়ল। কাঁদবেন না প্লিজ। রাইসা মিথিলাকে রাইসের দিকে ফিরিয়ে মিথিলার চোখের পানি মুছিয়ে দিয়ে ওর হাত ধরে পড়ল। ভাবি, অথয়ের জায়গাটা কি আমাকে দেবে? আমি তোমাদের দ্বিতীয় অথই হতে চাই ভাবি। মিথিলা রাইসার হাত ধরে কেঁদে দিয়ে পড়ল। রাইসা, তুমি পারবে আমার ভাইয়ের জীবনটাকে আবার হাসি খুশিতে ভরিয়ে দিতে? তুমি পারবে আমার ভাইয়ের জীবনের দ্বিতীয় অথই হয়ে উঠতে? হ্যাঁ ভাবি, আমি পারবো। আমি জানি না অথই মায়ানকে কতটা ভালোবাসতো, কিন্তু আমি এটা বলতে পারবো, আমি মায়ানের জন্য আমি আমার নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারবো। মায়ানের জন্য আমি আমার জীবন বাজি ধরতে এক মুহূর্ত ভাববো না। ওকে আমি এতটাই ভালোবাসি ভাবি। রাইসার প্রতিটি কথা মাইন পিছনে দাঁড়িয়ে সব শুনতে পেল। মাইন দাঁড়িয়ে ভাবল, সত্যি কি আমি রাইসাকে ভালোবাসি, নাকি এটা রাইসার প্রতি আমার একটা মেহ? না না, আমি এসব কি ভাবছি? ওইটি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। ওর জায়গায় আমি আর কাউকে বসাতে পারবো না। অথের কথা মনে হতে মিথিলার খুব মন খারাপ লাগছে। রুমে হাঁটুতে মুখ গুজে বসেছিল মিথিলা। মিথিলাকে এতটা মনমরা থাকতে দেখে কিছুতেই ভালো লাগছে না নির্ঝরের। নির্ঝর মিথিলার কাছে গিয়ে পড়ল, এই যে শুনছেন, আজ আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছে, দেখতে যাবেন? মিথিলা মুখ তুলে পড়ল, না, আপনি যান, আমার ভালো লাগছে না। একটা চাঁদকে ঘরে রেখে আরেকটা চাঁদ দেখতে যাব, কথাটা বিড়বিড় করে বলল নির্ঝর। মিথিলা নির্ঝরের কথাগুলো বুঝতে না পেরে নির্ঝরকে বলল, আপনি কি কিছু বললেন? হ্যাঁ বলেছি তো, ওই যে বললাম চলুন ছাদে যাই। না, এই কথা ছাড়াও কি আর কিছু বলেছিলে? তুমি তো আমার মনের কথাই বোঝো না মিথিলা। আমার বিড়বিড় করে বলা কথাগুলো কি করে বুঝবে? মনে মনে কথাটা বলল নির্ঝর। না, আর কিছু বলিনি। আসুন, আমি আপনাকে ছাদে নিয়ে যাই, আপনার ভালো লাগবে। এই বলে নির্ঝর মিথিলার হাত ধরল। মিথিলা আর না বলতে পারল না। ছাদে যেয়ে নির্ঝর মিথিলাকে বলল, দেখেছেন চাঁদটা কত সুন্দর, কত সুন্দর। এখনো মন খারাপ করে আছেন? আসলে অথই ভাবির কথা খুব মনে পড়ছে আজকে। মন খারাপ করবেন না প্লিজ। রাইসা যখন কথা দিয়েছে, দেখবেন আবার আগের মতো হাসি খুশিতে ভরিয়ে দেবে এই পরিবারটাকে। এবার একটু হাসুন প্লিজ। মিথিলা নির্ঝরের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। নির্ঝর মিথিলার দিকে তাকিয়ে বলল, এখন চাঁদটা আরও অনেক বেশি সুন্দর লাগছে। মানে? না মানে চাঁদের কথা বলছিলাম। তুমি তো আমার মনের আকাশের চাঁদ, কবে বুঝবে সেটা? মিথিলার দিকে তাকিয়ে কথাটা মনে মনে বলল নির্ঝর। মিথিলা নির্ঝরের দিকে তাকাতেই নির্ঝর মিথিলার দিক থেকে চোখ সরিয়ে নিল। আর কত লুকিয়ে রাখবে নিজেকে আমার থেকে? কবে মনের কথাটা বলবে আমাকে নির্ঝর? আমি যে তোমার মনের কথা শোনার অপেক্ষায় আছি। কথাটা মনে মনে বলল মিথিলা। মিথিলা নির্ঝরকে একটা থ্যাঙ্কস দিল। থ্যাঙ্কস কেন?
আমাকে ছাদে নিয়ে এসে এত সুন্দর চাঁদ দেখানোর জন্য। আপনাকেও থ্যাঙ্কস, কেন? এত সুন্দর একটা হাসি দেবার জন্য। তারপর দুজনেই হেসে দিল। আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আই এম সো সরি ফর মিসবিহেভ। মিথিলা অবাক হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর মিথিলাকে তাকিয়ে থাকতে দেখে বলল, আসলে আপনার সাথে আমার ওই দিন ওইভাবে মিসবিহেভ করাটা ঠিক হয়নি। আসলে পুরোটাই ছিল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং মানে বুঝলাম না। নির্ঝর মনে মনে বলল, আমিও তো ঠিক বুঝতে পারছি না কেন এমন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো। মিথিলার সাথে এই কয়েকদিন চলে এই কয়েকদিনে নির্ঝর বুঝতে পেরেছে মিথিলার সম্পর্কে যা যা শুনেছিল সমস্ত কিছুই ভুল। মিথিলার সম্পর্কে শোনা কথাগুলো যদি সত্যি হতো তাহলে মিথিলার মধ্যে নির্ঝরের জন্য ভালোবাসা খুঁজে পেত না। নির্ঝর মিথিলার চোখে নির্ঝরের জন্য ভালোবাসা খুঁজে পেয়েছে। মিথিলার চোখ বলে দেয় নির্ঝরকে মিথিলা অনেক বেশি ভালোবাসে। মিথিলার প্রতিটি কার্যকলাপে নির্ঝর পদে পদে বুঝতে পেরেছে মিথিলার সম্পর্কে বলা সব কথাগুলোই মিথ্যা ছিল। মিথিলাকে ভুল বুঝে চরম ভুল করতে যাচ্ছিল নির্ঝর। তবে নির্ঝর বুঝতে পারছে এখানে একটা রহস্য আছে। নির্ঝরের কথা শুনে মিথিলার এগ্রিমেন্ট পেপারের কথাটা মনে পড়ে গেল। এগ্রিমেন্ট পেপারের কথা ভুলে গিয়েছিল মিথিলা। সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেল মিথিলার। নির্ঝরকে যে মিথিলা অনেক ভালোবেসে ফেলেছে। নির্ঝরকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না মিথিলা। নির্ঝর মিথিলার দিকে তাকিয়ে দেখল মিথিলা মন খারাপ করে আছে আর মিথিলার চোখে পানি ছলছল করছে। মিথিলার চোখে পানি দেখে নির্ঝরের বুকের ভিতরটা মুচড় দিয়ে উঠল। নির্ঝর বুঝতে পারছে না মিথিলার চোখের পানি কেন। নির্ঝর মিথিলাকে জিজ্ঞেস করলো, এ কি, আপনার চোখে পানি কেন? মিথিলার সাথে সাথে চোখের পানি মুছে নিয়ে বলল, কই না তো। মিথ্যা বলছেন কেন? মিথিলা কোনো কথা না বলে চলে যাচ্ছিল। তখনই নির্ঝর পেছন থেকে মিথিলার হাত ধরলো। ছাড়ুন প্লিজ, আমাকে যেতে দিন। নির্ঝর মিথিলার হাত টান দিয়ে মিথিলাকে নির্ঝরের কাছে আনলো। কি করছেন? ছাড়ুন, কেউ এসে পড়বে। আসুক, আগে বলুন আপনার চোখে পানি কেন? আমার চোখে পানি কেন তা শুনে আপনি কি করবেন? আপনি হয়তো বা এগ্রিমেন্ট পেপারের কথাটা ভুলে গেছেন। আমার চোখের পানি আসলো না আসলো তা দিয়ে আপনি কি করবেন বলুন? আর মাত্র কয়েকটা মাস পরেই আপনার আর আমার পথ আলাদা হয়ে যাবে। মিথিলার মুখ থেকে কথাটা শোনা মাত্রই নির্ঝরের বুকের মধ্যে ধক করে উঠল। সাথে সাথেই নির্ঝর মিথিলার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, একদম চুপ, আর একটা কথাও বলবেন না। আমি চুপ করে থাকলেও এগ্রিমেন্ট পেপার কিন্তু চুপ করে থাকবে না। আমি আর কোনো কথা শুনতে চাই না। সময় সব কিছু বলে দেবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নির্ঝরের কথাই কেমন যেন একটা অন্যরকম আভাস পেল মিথিলা। কিন্তু নির্ঝরের কথার মানেটা সঠিক বুঝতে পারল না মিথিলা। মিথিলার চোখের পানি দেখে নির্ঝরের যা বোঝার বোঝা হয়ে গেছে। নির্ঝর একদম নিশ্চিত মিথিলা সম্পূর্ণ নির্দোষ। অনেক বড় একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিল নির্ঝর আর মিথিলা। এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতেই হবে ওদেরকে। নির্ঝর মিথিলার চোখের পানি মুছিয়ে দিয়ে পড়ল, এই চোখে আমি আর কোনো দিন পানি দেখতে চাই না। তাহলে কি দেখতে চান? এই মুখে সবসময় হাসি দেখতে চাই। এবার একটু হাসুন তো, আপনার হাসি মুখটা একটু দেখি। গোমরা মুখে আপনাকে দেখতে একদম ভালো লাগছে না। মিথিলা না হেসে আর পারল না। মিথিলা হেসে দিল। দেখেছেন এখন কত সুন্দর লাগছে আপনাকে? সব সময় আপনি এরকম হাসি খুশি থাকবেন, মনে থাকবে তো? তুমি তো আমার জীবনের হাসি খুশি আনন্দ সব। কেন বোঝো না নির্ঝর? একবার নিজের মনের কথাটা আমাকে বলো। তোমার ওই বুকে আমি ঝাঁপিয়ে পড়তে চাই। কথাগুলো মনে মনে ভাবল মিথিলা। কি হলো, কি ভাবছেন? কই কিছু ভাবছি না তো। মেঘা আড়াল থেকে অনেকক্ষণ যাবৎ ওদের দিকে খেয়াল রাখছিল। মেঘা মিথিলাকে চাপে ফালানোর অনেক বড় একটা ট্রাম্প কার্ড পেয়ে গেছে। এই ট্রাম্প কার্ডটাকেই সঠিকভাবে ঠিক জায়গায় কাজে লাগাতে হবে মেঘার। কথা বলতে বলতেই মিথিলার চোখ গেল ছাদের দরজার দিকে। মিথিলার মনে হচ্ছে ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, কারণ কারোর একটা ছায়ার মতো দেখা যাচ্ছে। মিথিলা আস্তে আস্তে চুপি চুপি ছাদের দরজার দিকে গেল, কিন্তু ওখানে গিয়ে কাউকে দেখতে পেল না। ওখানে যেতেই মিথিলার নাকে একটা পারফিউমের ঘ্রাণ এলো। পারফিউমের ঘ্রাণটা খুব পরিচিত লাগলো মিথিলার কাছে, কিন্তু মিথিলা ঠিক মনে করতে পারছে না এটা কার পারফিউমের ঘ্রাণ হতে পারে। নির্ঝর মিথিলার কাছে এসে পড়ল। কি হলো, হঠাৎ এখানে এসে দাঁড়িয়ে আছেন যে?
না কিছু না, চলো এবার যাওয়া যাক। মিথিলা আর নিচর ছাদ থেকে নেমে গেল। ছাদ থেকে নামতেই মেঘার সঙ্গে দেখা হলো ওদের। মেঘাকে দেখে আজকে মিথিলার একটু অন্যরকম লাগলো। অন্যান্য দিন মিথিলা আর নিচরকে একসাথে দেখলে মেঘা একটু অন্যরকম আচরণ করে, কিন্তু আজকে ওদেরকে একসাথে দেখেও মেঘা একদম স্বাভাবিক। কেমন যেন একটু খটকা লাগছে মিথিলার মনে। মেঘা কি নতুন কোনো প্ল্যানিং করছে মেঘাকে ট্র্যাপে ফালানোর জন্য? মেঘা নিচরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার নিচর ভাইয়া, ভাবিকে বুঝি ছাদের চাঁদ দেখাতে নিয়ে গিয়েছিলাম? মেঘার কথা শুনে মিথিলা একটু অবাক হলো, মনে মনে ভাবলো, ব্যাপার কি? মেঘা কি করে জানলো যে আমি আর নির্ঝর ছাদে গিয়েছিলাম আর নির্ঝর আমাকে ছাদে চাঁদ দেখানোর জন্য নিয়ে গিয়েছিল? এটা তো মেঘার জানার কথা নয়। তার মানে মেঘা আমাদেরকে ফলো করছিল। মিথিলা মেঘাকে জিজ্ঞেস করলো। মেঘা, তুমি কি করে জানলে যে আমরা ছাদে গিয়েছিলাম? মেঘা কথা ঘুরিয়ে নিতেই বলল, ভাবি, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। মিথিলা আজকে বিস্মিত হয়ে যাচ্ছে মেঘার ব্যবহারে। মেঘা মিথিলার দিকে তাকিয়ে মনে মনে বলল, যত খুশি উড়ে বেড়াও তুমি মিথিলা, লাটাইটা এখন আমার হাতে। জাস্ট ওয়েট ফর দিস টাইম মিথিলা। মেঘের উদ্দেশ্যটা ঠিক বুঝে উঠতে পারছে না মিথিলা। মিথিলা ভাবছে হঠাৎ করে এতটা বদলে যাবার মেয়ে তো মেঘা নয়, সামথিং ইজ রং মনে হচ্ছে। মেঘা নিঝরের দিকে তাকিয়ে বলল, নির্ঝর ভাইয়া, কালকে আমি একটু বাইরে যাব। কোথায় যাবি? আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে নির্ঝর ভাইয়া। এই বলে মেঘা মিথিলার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। মিথিলা ঠিক বুঝে উঠতে পারছে না মেঘার মনে আসলে কি চলছে। আবার কি ফন্দি আটছে মেঘা মিথিলাকে চাপে ফালানোর জন্য? মিথিলাকে একটু সতর্ক থাকতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল মিথিলা। রাইসা মিথিলাকে দেখে মিথিলার কাছে এসে বলল, অনেকক্ষণ ধরেই তোমাকে আমি খুঁজতেছিলাম ভাবি। কেন রাইসা, কোনো দরকার ছিল? দরকার মানে মহা দরকার তোমাকে আমার। হ্যাঁ বলো। ভাবি, আজকে আমি সবার জন্য রান্না করব, আমাকে একটু হেল্প করবে ভাবি? কথাটা শুনে নিজের হা হা করে হেসে উঠল। রাইসা কি বলল, তুই রান্না করবি রাইসা? সূর্য আজকে কোন দিকে উঠল রে? জীবনেও তো মনে হয় না একটা প্লেট ঠেলেও খেয়েছিস, আর তুই করবি রান্না? আজকে রাতের খাবারটা সবার মাটি করতে চাচ্ছিস, তাই তো? বোন, তোর কাছে আমি মাপ চাই, তুই এই কাজটা ভুলেও করিস না। না খেয়ে আমি থাকতে পারবো না। দেখেছো ভাবি, ভাইয়া কিভাবে আমাকে ইনসাল্ট করছে? তুমি কিছু বলবে না? আপনি ওকে এভাবে বলছেন কেন? ও অবশ্যই পারবে, কিন্তু রাইসা মা কি রাজি হবে? তুমি আমাদের বাড়িতে বেড়াতে এসছো, এখানে এসে রান্না করবে, এটা কেমন দেখায় না বলো? তুমি এইটা নিয়ে ভেবো না ভাবি, আমি আন্টিকে রাজি করিয়েছি, আন্টি রাজি হয়েছে। তুমি শুধু আমাকে হেল্প করবে, চলো না ভাবি। আচ্ছা চলো, আমি তোমাকে সব রকম ভাবেই হেল্প করব। মিথিলা আর রাইসা রান্নাঘরে চলে গেল। আজকে রাইসা প্রায় সব রান্নাই নিজের হাতে করেছে মায়ানকে নিজের হাতে বেড়ে খাওয়াবে বলে। রাতে সবাই একসাথে খেতে বসলো। রাইসা তাকিয়ে দেখলো সবাই আছে, শুধু মায়া নেই। রাইসা মিথিলাকে জিজ্ঞেস করলো, মায়ান ভাইকে যে দেখছি না, উনি খাবেন না? না রাইসা, ভাবি মারা যাওয়ার পর থেকেই ভাইয়া একাই খায়, ভাইয়া আমাদের কারোর সাথে খাবে না, তুমি খেয়ে নাও। রাইসা মনে মনে ভাবলো, এত কষ্ট করে রান্না করলাম মায়ানের জন্য, মায়ের না খেলে কি করে হবে? রাইসা মিথিলাকে বলল, এটা আবার কেমন কথা হলো ভাবি? দাঁড়াও, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি, উনি সবার সাথে খাবেন। না রাইসা, তুমি ভাইয়াকে রাজি করাতে পারবে না। আমরা অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা কেউ পারিনি। এবার আমি চেষ্টা করে দেখছি ভাবি, আমি জানি আমি সফল হবই। এই বলে রাইসা মায়ানকে ডাকতে চলে গেল। রাইসা মাইনের রুমে গিয়ে দেখলো মাইন কপালে হাত দিয়ে শুয়ে আছে। রাইসা মাইনের কাছে গিয়ে মাইনকে গিয়ে বলল, এই যে শুনছেন? রাইসার কণ্ঠ শুনে মাইন শোয়া থেকে উঠে বসলো, বলল, এ কি রাইসা, তুমি আমার রুমে কেন? রাইসা পিড়পিড় করে বলল, কয়েকদিন পরে তো এই রুমটাই আমার হবে, আমি তো আসতেই পারি। রাইসার কথাগুলো বুঝতে পারলো না, তাই মাইন রাইসাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি কি বললে রাইসা? আমি ঠিক শুনতে পেলাম না। রাইসা মাইনের কথার উত্তর না দিয়ে বলল, কত রাত হয়েছে, আপনার খেয়াল আছে সেটা? খাওয়া দাওয়া করবেন না?
সবাই আপনার জন্য ডাইনিং টেবিলে বসে আছে, আসুন। আমার খিদে নেই রাইসা, তোমার সবাই খাওয়া দাওয়া করে নাও, আমি পরে খাবো। না, আপনিও খাবেন আমাদের সাথে। তোমাকে তো বললাম রাইসা, আমার ক্ষুধা পাইনি, আমার ক্ষুধা পেলে আমি পরে খেয়ে নিব, তুমি যাও। এত রাত হয়ে গেছে এখনও আপনার ক্ষুধা লাগেনি? এটা কেমন কথা? আপনি এখন আমার সাথে যাবেন আর সবার সাথে বসে একসাথে খাবেন। পরিবারের মানুষজনের সাথে একসাথে বসে খাবার মজাই আলাদা। কেন শুধু শুধু নিজেকে শুধু শুধু সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে রাখেন বলুন তো? আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন তো, আপনি এইগুলো করলে কি অথয় আবার আপনার জীবনে ফিরে আসবে? যেই মানুষ এই পৃথিবী থেকে চলে গেছে আর সে কখনো ফিরে আসবে না। আমি জানি আপনি হয়তো অথয়কে অনেক বেশি ভালোবাসতেন, কিন্তু যেই মানুষটা পৃথিবী থেকে চলে গেছে সেই মানুষটার জন্য যারা এই পৃথিবীতে বেঁচে আছে, যারা আপনাকে কত ভালোবাসে, সেই মানুষগুলোকে কেন এতটা কষ্ট দিচ্ছেন বলুন তো? আপনি যে এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন, এতে কি অথয়ের আত্মাও অনেক কষ্ট পাচ্ছে না? আপনি হাজার চেষ্টা করলেও অথয় কোনো দিনও আপনার জীবনে ফিরে আসবে না, কিন্তু আপনার জীবনে অথয়ের জায়গাটা পূরণ করার জন্য আপনার সুযোগ দেওয়া উচিত। একটু নিজের জীবনটাকে পরিবর্তন করে দেখুন না, দেখবেন আপনার কাছে মানুষগুলো খুব খুশি হবে আর আপনার জীবনেও হাসি, আনন্দ, খুশি ফিরে আসবে। মাইন কোনো কথা বলতে পারছে না, তার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রাইসার কথাগুলো শুনছিল। রাইসা আবার বলল, এখন আর কোনো কথা না বলে আমার সাথে যাবেন আর সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করবেন, আসুন। এই বলে রাইসা মাইনের হাত ধরল। রাইসাকে ফিরিয়ে দেবার মতো ক্ষমতা হলো না মাইনের। মাইনও কোনো কিছু না বলে বাধ্য ছেলের মতো রাইসার সাথে চলে গেল। রাইসার সাথে মাইনকে আসতে দেখে সবাই অবাক হয়ে গেল। মাইনের মা মাইনকে দেখে কেঁদে দিল আর রাইসার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার যে ছেলেকে অথই মারা যাবার পর থেকে একদিনের জন্য একসাথে করার জন্য রাজি করাতে পারিনি, আজ আমার সেই ছেলেকেই রাইসা কিছু সময়ের মধ্যেই রাজি করিয়ে ফেললো। রাইসা অসম্ভবটাকে সম্ভব করলো আজকে। রাইসাই পারবে আমার ছেলের অতীতটাকে ভুলিয়ে দিয়ে আবার নতুন করে আমার ছেলেটার জীবনটাকে সাজিয়ে দিতে। রাইসা মায়ের কাছে যেয়ে ওনার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কাঁদবেন না আন্টি, উনি এখন থেকে সবার সাথে একসাথে বসে খাবেন। মাইনের মা রাইসার হাত ধরে বলল, তুমি সত্যি বলছো মা? হ্যাঁ আন্টি, আমি সত্যি বলছি। মাইনের মা রাইসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দোয়া করি তুমি চিরসুখী হও মা। হ্যাঁ আন্টি, দোয়া করবেন যেন আমরা চিরসুখী হতে পারি। এই বলে মাইনের দিকে তাকালো রাইসা। মাইন ও রাইসার দিকে তাকালো। মিথিলা ওর ভাইয়ের এই পরিবর্তন দেখে বুঝতে পারছে মাইনের মনের মধ্যে রাইসার জন্য একটা অনুভূতি তৈরি হয়েছে, কিন্তু মাইন সেটা বুঝতে দিচ্ছে না। যে করেই হোক ওর ভাইয়ের এই অনুভূতিটাকে প্রকাশ্যে আনতেই হবে। মিথিলা মাইনের এই পরিবর্তন দেখে মনে মনে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক রাইসার ভাইয়াকে এক করতেই হবে, কারণ রাইসাই একমাত্র পারবে ভাইয়াকে অথই ভাবির মতো করে ভালোবাসতে। তাই এমন একটা প্ল্যানিং সাজাতে হবে যাতে করে মিথিলা মাইনের অনুভূতিটাকে প্রকাশ্যে আনতে পারে। আজকে রাইসা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। মিথিলা রাইসার দিকে তাকিয়ে ইশারা দিয়ে রাইসাকে মাইনের পাশে বসতে বলল। সবার সামনে মাইনের পাশে বসতে একটু সংকোচ বোধ হচ্ছিল রাইসার। রাইসা বসতে না দেখে মিথিলা রাইসাকে বলল, রাইসা তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও তো খেতে বসো। ভাইয়ের পাশের চেয়ারটা তো খালি আছে, ওখানেই বসে পড়ো। রাইসা মাইনকে জিজ্ঞেস করলো, আমি কি আপনার পাশে বসতে পারি? মাইন কিছুক্ষণ চুপ থেকে রাইসার দিকে এক নজর তাকিয়ে বলল। রাইসা মাইনের পাশে খেতে বসলো। মিথিলা মাইনের দিকে তাকিয়ে রাইসাকে বলল, বাহ রাইসা, তুমি তো অনেক সুন্দর রান্না করতে পারো। বলেন কি, এইসব রান্না রাইসা করেছে? আজকে সব রান্নাই রাইসা করেছে। রাইসা, তুই তো দেখছি একদম পাকা গিন্নি হয়ে গেছিস। এইবার তো তাহলে রাইসা তোর বিয়ের ব্যবস্থা করতে হবে দেখছি। তা তো অবশ্যই করতে হবে। রাইসাকে যে কোনো ছেলে এক দেখাতেই পছন্দ করে ফেলবো। কথাটা বলেই মাইনের দিকে তাকালো মিথিলা। মিথিলা খেয়াল করলো কথাটা শুনে মাইনের মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। ভাইয়া, তুমি যতই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করো না কেন, আমি তোমাকে দিয়েই তোমার
মনের কথা বলিয়ে ছাড়বো। মনে মনে কথাটা বলল মিথিলা। এই সমস্ত কিছু দেখে মেঘার খুবই বিরক্ত লাগছে। মেঘা মনে মনে বলল, যত খুশি আদিক্ষেতা করে নাও মিথিলা, কারণ আজকেই তোমার আদিক্ষেতা করার শেষ দিন। কাল থেকে রাজত্ব হবে আমার। মনে মনে কথাগুলো বলে মিথিলার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল মেঘা। মেঘার এই বাঁকা হাসিটা মিথিলার চোখে এড়ালো না। মিথিলা বুঝে উঠতে পারছে না মেঘার প্ল্যানিংটা ঠিক কী। মিথিলা অন্যমনস্ক থাকার কারণে হঠাৎ মাছের কাঁটা ফুটল মিথিলার আঙ্গুলে। মিথিলা আহ করে উঠল। নিচর উদ্বিগ্ন হয়ে মিথিলাকে বলল, কি হলো আপনার? না তেমন কিছু না, মাছের কাঁটা ফুটেছে। একটু সাবধানে খাবেন তো। মিথিলার মনের ভিতরটা খুব খচখচ করছে। কিছুই ভালো লাগছে না মিথিলার। মেঘা কি প্ল্যানিং করছে কিছু বুঝতে পারছে না মিথিলা। মিথিলার খেতে ইচ্ছে হচ্ছিল না, তাই মিথিলা উঠে যাচ্ছিল। তখনই মিথিলার মা বলল, কিরে মিথিলা, তুই তো কিছুই খেলি না। আর আমার খেয়াল ছিল না রে মা, তুই যে মাছের কাঁটা বেছে খেতে পারিস না। আই, তোকে আমি মাছ বেছে দিচ্ছি। না মা, আমি খেয়েছি মা, আর খেতে ইচ্ছে করছে না মা। এই বলে মিথিলা চলে গেল। মিথিলা উঠে যাওয়াতে নিঝরের মনটা খারাপ হয়ে গেল। নিঝর লুকিয়ে মিথিলার জন্য পেটি মাছটা উঠিয়ে রাখলো। নিঝর কোনো রকম খেয়ে উঠে গেল। মেঘা মনে মনে বলল, আদিক্ষেতার নেকামি যত সব। নিঝর রুমে গিয়ে দেখলো মিথিলা মন খারাপ করে বসে আছে। নিঝর মিথিলার কাছে এসে বলল, কি হলো, আপনার মন খারাপ কেন? কই না তো। মিথিলা তাকিয়ে দেখলো নিঝরের হাতে একটা প্লেট। মিথিলা নিঝরকে বলল, আপনার হাতে প্লেট কেন? আপনি খাবার খাননি? হুম, তাহলে আপনার হাতে প্লেট কেন? প্লেটে আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আপনি তো তখন কিছুই খেতে পারলেন না। এই বলে নিঝর প্লেটটা মিথিলার সামনে রাখলো। মিথিলা তাকিয়ে দেখলো প্লেটে বড় একটা পেটি মাছ। মিথিলা বুঝতে পারলো নিঝর না খেয়ে পেটি মাছ মিথিলার জন্য নিয়ে এসেছে। মিথিলা রাইসের কাছ থেকে শুনেছিল নিঝর পেটি মাছ ছাড়া খেতে পারে না। মিথিলার চোখে পানি এসে পড়ল। মিথিলা চোখের পানিটা আড়াল করে বলল, আপনি না খেয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছেন তাই না? কি যে বলেন, আমি না খেয়ে থাকবো কেন? আমি খেয়েছি। আমি খেয়ে আপনার জন্য নিয়ে এসেছি। আপনি মিথ্যে বলছেন। মিথ্যা বলবো কেন? কারণ আমি জানি আপনি পেটি মাছ ছাড়া খেতে পারেন না। রাইসা আমাকে বলেছে। কি যে বলেন না, রাইসা আপনার সাথে মজা করেছে। মিথিলা কিছু বলতে যাবে তখনই নিঝর মিথিলার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, না, আর কোনো কথা না, খেয়ে নিন। এই বলে মিথিলার সামনে খাবার ধরলো। মিথিলা নিঝরের দিকে তাকিয়ে মনে মনে বলল, নিজে না খেয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছো তুমি। এত ভালোবাসো আমাকে। তোমার এই ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় শক্তি মেঘার বিরুদ্ধে লড়াই করার জন্য। না, আমি আর ভেঙে পড়বো না। নিজের সবটুকু ভালোবাসা দিয়ে তোমার জন্য আমি লড়াই করবো নিঝর। মিথিলা খাচ্ছে না দেখে নিঝর মিথিলাকে বলল, আপনার হাতে তো কাঁটা ফুটেছে, হয়তোবা আপনি হাত দিয়ে খেতে পারবেন না। আসুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। এই বলে নিঝর মিথিলাকে খাইয়ে দিতে নিল। সাথে সাথে মিথিলা নিঝরের হাত ধরে পড়ল। আপনিও খাবেন আমার সাথে। নিঝর কিছু বলতে যাবে তখনই মিথিলা বলল, আপনি না খেলে আমিও খাবো না। তারপর দুজন দুজনকে খাইয়ে দিল। নিঝরের এত ভালোবাসা কেয়ার পেয়ে আস্তে আস্তে নিঝরকে অনেক ভালোবেসে ফেলেছে মিথিলা। তাই মিথিলার মনে নিঝরকে হারানোর ভয় বাসা বেঁধেছে। মেঘা যেভাবেই হোক মিথিলা আর নিঝরকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে। মিথিলা কিভাবে মেঘাকে প্রতিহত করবে বুঝতে পারছে না। মেঘার নতুন করে সাজানো প্ল্যানিংটা ধরতে পারছে না মিথিলা। মিথিলা বুঝে গেছে এত সহজে হাল ছেড়ে দেবার মেয়ে মেঘা নয়। তাই এখন থেকে মেঘার গতিবিধিগুলো লক্ষ্য রাখতে হবে মিথিলার। বসে বসে এক মনে কথাগুলো ভাবছিল মিথিলা। নিশ্চয় মিথিলাকে বসে থাকতে দেখে বলল, কি হলো, বসে আছেন যে? অনেক রাত হলো, ঘুমাবেন না? ঘুম আসছে না। কেন? এমনি, আপনি ঘুমিয়ে যান। নিঝর বুঝতে পারছিল মিথিলা কিছু একটা নিয়ে চিন্তা করছে। নিঝর মিথিলাকে বলল, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমার মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে অনেক চিন্তিত, আমার সাথে শেয়ার করতে পারেন। মিথিলা নিঝরের কথাটা শুনে মনে মনে ভাবল, নির্ঝরকে কিছু বুঝতে দেওয়া যাবে না। এই লড়াইটা শুধু একা মিথিলার। এই লড়াইটা মিথিলার ভালোবাসার লড়াই। তাই এই লড়াইটা মিথিলা একাই লড়বে। মিথিলা নিঝরকে বলল, কই না তো। তাহলে এত চুপচাপ হয়ে আছেন যে? এমনি। আচ্ছা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন। নিঝরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মিথিলা শুয়ে পড়ল।
নির্ঝর বুঝতে পারছিল মিথিলার কিছু একটা হয়েছে, কিন্তু সঠিক বুঝতে পারছিল না মিথিলার ঠিক কী হয়েছে, কী নিয়ে মিথিলা এত চিন্তিত। মিথিলা অবশ্যই কিছু লুকাচ্ছে নির্ঝরের কাছ থেকে। কতগুলো ভাবতে ভাবতেই শুয়ে পড়ল নির্ঝর। নির্ঝর মিথিলার দিকে এক নজর তাকালো। নির্ঝরের খুব ইচ্ছে করছিল মিথিলাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমাতে। মিথিলা একবার যদি নির্ঝরের বুকে এসে ঝাঁপিয়ে পড়তো, তাহলে এই বুক থেকে কোনোদিন মিথিলাকে আর সরে যেতে দিত না নির্ঝর। নির্ঝর মিথিলার কাছে যেতে চাইলেও যেতে পারছে না। কোনো এক অজানা অভিমানে নির্ঝরের ভিতরটা গ্রাস করে নিয়েছে। নির্ঝরের এই অভিমান একমাত্র মিথিলাই ভাঙতে পারে। মিথিলা একবার যদি নির্ঝরের বুকে এসে ঝাঁপিয়ে পড়তো, নির্ঝরের সমস্ত অভিমান ভেঙে চুরে চুরমার হয়ে যেত। মিথিলারও কিছুতেই ঘুম আসছে না। মিথিলার কেন যেন আজকে নির্ঝরের ছোঁয়া পেতে খুব ইচ্ছে করছে। কেমন একটা অনুভূতি শিহরণ বয়ে যাচ্ছে মিথিলার মধ্যে। নির্ঝর যদি একবার তাকে তার কাছে ডাকতো, তাহলে নির্ঝরের ডাকে সাড়া দিয়ে নির্ঝরের ভালোবাসার মধ্যে নিজেকে ডুবিয়ে নিত মিথিলা। কথাগুলো ভাবতে ভাবতেই নির্ঝর আর মিথিলা একে অপরের দিকে তাকালো, কিন্তু কেউ কারোর অনুভূতিটা প্রকাশ করতে পারছে না, কারণ ওদের মাঝখানে অভিমানের এক দেওয়াল। ওদের জানা নেই এই অভিমানের দেওয়ালটা কবে ভালোবাসার পূর্ণতা পাবে। নির্ঝর আবার ফিরে তাকালো মিথিলার দিকে। মিথিলাও নির্ঝরের দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়ে গেল। মিথিলা নির্ঝরকে বলল, কি হলো, আপনি এখনো ঘুমাননি? আপনিও তো ঘুমাননি। এই তো ঘুমিয়ে যাব, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যান। নির্ঝর যেন মিথিলাকে কিছু বলতে চাইলো, কিন্তু বলতে পারলো না। নির্ঝর ভাবলো, আমি কেন বলবো? মিথিলা যেদিন আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়বে, সেদিন আমি আমার ভালোবাসাকে উজাড় করে দেব। মিথিলা মনে মনে বলল, একবার তোমার বুকের মধ্যে আমাকে জড়িয়ে নাও না নির্ঝর। আমি যে আর পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে নির্ঝর, তোমাকে ছাড়া এভাবে দূরে দূরে থাকতে। তোমার কি একটু কষ্ট হচ্ছে না আমার জন্য? কি করে দূরে থাকছো আমাকে ছাড়া তুমি নির্ঝর? এই মান অভিমানের দেয়ালটাকে সরিয়ে দাও না নির্ঝর। কতগুলো ভাবতে ভাবতেই দুজন ঘুমিয়ে গেল। সকালবেলা মিথিলার ফোনে একটা ফোন আসলো। মিথিলা ফোনটা হাতে নিয়ে দেখলো তার শাশুড়ি ফোন দিয়েছে। মিথিলা ফোন রিসিভ করে সালাম দিল। মিথিলাকে তার শাশুড়ি কি যেন বলল। মিথিলা উত্তরে বলল, ঠিক আছে মা, আমি দেখছি। এই বলে ফোন রেখে দিল মিথিলা। মিথিলা বুঝতে পারছে না মেঘা হঠাৎ কেন ওখানে গেল। মিথিলা ভাবলো মেঘা আসার সময় হয়ে গেছে। মেঘার ঘরে যেয়ে মিথিলাকে লুকিয়ে থাকতে হবে এবং জানতে হবে কেন মেঘা হঠাৎ ওখানে গেল। মিথিলা রুম থেকে বেরিয়ে মেঘার রুমে গেল। মেঘার রুমে গিয়ে মিথিলা খাটের নিচে লুকিয়ে থাকলো। কিছুক্ষণ পর মেঘার রুমে ঢুকলো। মেঘার রুমে ঢুকতেই মিথিলা একটা পারফিউমের গন্ধ পেল। গন্ধটা ঠিক সেই পারফিউমের গন্ধের মতোই যেটা মিথিলা ওই দিন ছাদে পেয়েছিল। মিথিলা বুঝতে পারলো ওই দিন ওখানে মেঘা ছিল। মেঘা লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। মিথিলা ওর মোবাইল থেকে রাইসাকে একটা SMS করলো। কিছুক্ষণ পর রাইসা মেঘার কাছে আসলো। রাইসাকে দেখে মেঘা বলল, এ কি রাইসা, তুই হঠাৎ এখানে? মেঘা আপু, তোমার সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, তাড়াতাড়ি এসো আমার সাথে। মেঘা বলল সে পরে যাবে। কিন্তু রাইসা মেঘার কোনো কথা না শুনে মেঘাকে টেনে নিয়ে গেল। সাথে সাথেই মিথিলা খাটের নিচ থেকে বের হলো। মিথিলা খাটের উপরে মেঘার ব্যাগ দেখতে পেল। মেঘা কি যেন মনে করে ব্যাগের চেনটা খুলে ব্যাগের ভিতরে হাত দিয়ে একটা কাগজ পেল। কাগজটা খুলে দেখতে মিথিলা হতভম্ব হয়ে গেল। মিথিলা যেন নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারছিল না। মিথিলা বলল, ব্যাস, অনেক হয়েছে, আর নয়। এবার তুই আমার আসল রূপটা দেখবি। মিথিলা কাগজটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর মিথিলা রাইসাকে আর একটা SMS করলো। রাইসা মিথিলার SMSটা দেখে একটা মুচকি হাসি দিয়ে মেঘাকে বলল, মেঘা আপু চলো এবার আমরা যাই। মেঘা কিছুটা রাগ দেখে রাইসাকে বলল, এই রাইসা, তোর সমস্যাটা কি বলতো? তুই শুধু শুধু ছাদে এনে আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলি? রাইসা যত সব। এই বলে মেঘা রাগে কটমট করতে করতে নিচে নেমে গেল। রাইসা বলল, যাও যাও নিচে যাও, সময় মতো বুঝবে। এই বলে একটা হাসি দিয়ে রাইসাও নিচে নেমে গেল। মেঘা নিচে নামতেই মিথিলা সঙ্গে দেখা হলো। মেঘাকে দেখে মিথিলার রাগে কাজ চলে যাচ্ছিল। ইচ্ছে করছিল কষিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে মেঘার গালে, কিন্তু মিথিলা নিজেকে সামলিয়ে নিয়ে মেঘাকে বলল, এত সকালবেলা ছাদে কি করছিলে মেঘা? তোমাকে খুঁজছিলাম, তাড়াতাড়ি নাস্তা করতে আসো মেঘা।
মেঘা একটা বাঁকা হাসি দিয়ে বলল, আসি। তোমার জন্য না অনেক বড় একটা সারপ্রাইজ আছে মিথিলা ভাবি। এই বলে একটা হাসি দিয়ে মেঘা চলে গেল। মেঘা চলে যেতেই মিথিলা মেঘাকে উদ্দেশ্য করে বলল, তুই আমাকে আর কি সারপ্রাইজ দিবি? সারপ্রাইজ তো আমি তোকে দিব, একটু অপেক্ষা কর। রাইসা মিথিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে পিছন থেকে এসে মিথিলাকে বলল, ভাবি তুমি কি করতে চাইছো বলো তো? মিথিলা একটু হেসে রাইসার গালে এক হাত দিয়ে পড়ল। সময় আসলে সবাই বুঝতে পারবে, অপেক্ষা কর। এখন নাস্তার টেবিলে চলো, ওখানে একটা সার্কাস হবে। রাইসা মিথিলার কথাটা ঠিক বুঝতে পারল না, তাই মিথিলাকে জিজ্ঞেস করলো, নাস্তার টেবিলে সার্কাস হবে মানে? ভাবি ঠিক বুঝলাম না।